হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে রেস্টুরেন্ট মালিকদের জন্য সুখবর। আউটডোর ইনডোর ডাইনিং অব্যাহত থাকবে, মেয়রের ঘোষণা নিউ ইয়র্ক সিটি ঘোষণা করেছে। সেন্সাস এর সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট রিপাবলিকান পার্টির ট্যাক্স প্রতিশ্রুতি সুবিধা পাবেন কারা কারা বেনিফিটেড হবেন, এবং নিউজ আপডেট। এছাড়া আজকে একটি ব্রেকিং নিউজ আছে যেটা নাজমুল হাসান সাহেব বলবেন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে আছেন শ্রাবণী সিং, তিনি প্রথম আজকে আমাদের অনুষ্ঠানে আসলেন। শ্রাবণী সিং, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। শ্রাবণী সিং সিপিএ, তিনি আমাদের আজকে অনুষ্ঠানে কথা বলবেন ট্যাক্স বেনিফিট দুই পার্টির, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির ট্যাক্স প্রোগ্রাম এবং এই প্রোগ্রামগুলিতে কারা বেনিফিটেড হতে পারেন। আমাদের সাথে আছেন নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়, তিনি বলবেন নিউজ আপডেট। আমাদের সাথে আছেন এমডি আমজাদ হোসেন সেলিম, যিনি সেলিম বিরিয়ানি, জামাইকার সেলিম বিরিয়ানির প্রধান, তিনি বলবেন রেস্টুরেন্টের ব্যাপারে যে ঘোষণা এসেছে এই ঘোষণা নিয়ে তার প্রতিক্রিয়া। আর ড্রামের কাজী ফৌজিয়া বলবেন সেন্সাসের উপর কথা বলবেন। আমি প্রথমেই যাব নিউজ আপডেট জানার জন্য জনাব নাজমুল হাসান আপনার কাছে। এর আগে যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অনুষ্ঠানটি শেয়ার করার জন্য। যারা টেলিভিশনে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি টাইম টেলিভিশনের পক্ষ থেকে। নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ সব প্যানেলিস্ট। শ্রাবণীকে ভীষণ সুন্দর লাগছে, অনেকদিন পর। ধন্যবাদ নাজমুল ভাই, আপনাকে ধন্যবাদ তাহের ভাই। বেশ লাগছে, গুড, ওয়েলকাম এভরিবডি। আশা করি শ্রাবণী নতুন কোনো মানুষের তো স্টিমুলাসের অপেক্ষায় আছে। সিপিএরা তো বেশ অর্থ উপার্জন করেছে গত কয়েক মাসে শুনলাম। শ্রাবণী যদি নিজের থেকে কিছু অর্থ সবাইকে দান করার ঘোষণা দেয়, সবাই খুশি হবে। আগেকার দিনে ব্রাহ্মণ ভোজন হতো, এখনকার দিনে সাংবাদিক ভোজন হবে। আচ্ছা, দেখা যাক। আমি খবরটা দেই, আগে একটু আশঙ্কার খবর দেই। সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু লকডাউনের সম্ভাবনা দেখা দিয়েছে। আজকে সিটি হেলথ ডিপার্টমেন্ট বলেছে না, সমগ্র নিউ ইয়র্ক সিটি তারা লকডাউন করবে বলেছে। কয়েকটি পকেটে করতে পারে, পয়েন্টে, এবং সেই পয়েন্টগুলোতে আপনার পজিটিভ রেট ইতিমধ্যেই প্রায় সবগুলোতেই 4% অতিক্রম করেছে, 5% ছুঁই করছে, কেউ 5% অতিক্রম করে 6%-এর দিকে দৌড়াচ্ছে। তো সিটি হেলথ ডিপার্টমেন্ট আজকে বলেছে যদি এটি কন্টিনিউ করে আগামী কয়েকদিন এই ইনফেকশন রেট, তাহলে এলাকা বেছে বেছে তারা লকডাউন, সব নন এসেনশিয়াল বিজনেস তারা বন্ধ করে দেবেন, যেটা আগে করা হয়েছিল মার্চের শেষের দিকে, এপ্রিলের শুরুতে নিউ ইয়র্ক সিটিতে। সেই অবস্থা সৃষ্টি হয়েছে আজকে, এবং বিশেষ করে কয়েকটি এলাকার কথা তারা বলেছেন, সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। আর সেইগুলি হচ্ছে যে গ্রেভস এন্ড হোম ক্রেস্ট এলাকা, যেখানে ইনফেকশন রেট এখন 6.42%। মিডউড সেকশন ব্রুকলিনে সেটা হচ্ছে 5.05%। কিউ গার্ডেন্স কুইন্সের খুব বিখ্যাত এলাকা এবং প্রিডমিনেন্টলি জুইশ এরিয়া, সেখানে 4.18%। এবং এনগেলমার ফার রকওয়ে যেটাকে বলা হয়, সেখানে 4.05। বড় পার্ক আবার প্রিডমিনেন্টলি জুইশ এরিয়া, সেখানে 3.9%। এবং বেনসন হার্ট ম্যাপলটন এরিয়াতে 3.45%। আরেকটি হচ্ছে গ্যারিসন বিচ, হোম ক্রেস্ট, শিপশেড বে, সেটি হচ্ছে 3.34%। এবং ফ্ল্যাটল্যান্ডস আবার মিডউড সেকশন 3.1%। একটা কথা আমি বলে রাখি, এই সবগুলো এলাকাতেই কিন্তু বাসিন্দাদের একটা বিরাট অংশই জুইশ ফেইথের। এবং আপনারা জানেন যে এই মাসটি খুবই তাদের জন্য খুবই পবিত্র একটি মাস। ইয়ম কিপুর থেকে শুরু হয় এবং আগামী সোমবার সেটি রশ হাশানা ইয়ম কিপুরের মাস এটি, এবং এখানে তারা বেশ জড়ো হচ্ছেন। এবং আজকে নিউ ইয়র্ক টাইমস একটি উদ্বেগজনক খবর ছেপেছে, তাদের একজন রিপোর্টারকে তারা পাঠিয়েছিল এই সমস্ত এলাকা, বিশেষ করে ওশেন পার্কওয়ে এলাকাতে, যেখানে গতকাল সিটি হেলথ ডিপার্টমেন্ট বলেছে যে সেখানে সংক্রমণ খুবই বাড়ছে। সেখানে তারা আজকে গিয়েছিল এবং সেই রিপোর্টার সে রিপোর্ট লিখেছে যে খুব খুব কম লোককেই তার চোখে পড়েছে যার মুখে একটি মাস্ক আছে। একেবারে তাকে মনে হচ্ছিল যে আমি প্যান্ডেমিক পূর্ব নিউ ইয়র্কের কোনো এলাকায় এসেছি, এবং এটি সে আজকে রিপোর্ট করেছে। এবং সিটি হেলথ ডিপার্টমেন্টের লোকজনও বলতে শুরু করেছেন যে এই সমস্ত এলাকার লোকজন, বিশেষ করে এই জুইশ হলিডে পবিত্র দিনগুলোর কারণে তাদের মাস্ক ব্যবহার কিংবা সোশ্যাল ডিস্টেন্সিং এর দিকে তেমন কোনো গুরুত্বই দিচ্ছেন না, এবং এর ফলে গত কয়েকদিন ধরে এখানে সংক্রমণ বাড়ছে, বেড়ে চলে যাচ্ছে। এবং আমি একটু আগে যেটা বলেছি যে নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট এখন খুব বিষয়টা খুব বিবেচনা করছে, খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছে। তারা হয়তো
খুবই সত্তর সেখানে লকডাউন জারি করবে যদি না এই রেটটি কমানো যায়, এই সংক্রমণের রেটটি কমানো যায়। এবং তারা চেষ্টা করছে টেস্ট এবং ট্রেসিং এর মাধ্যমে। আমি আবারও বলে রাখি, বড় পার্ক এলাকাতে আগেও একবার হয়েছিল, সানসেট পার্ক এলাকা, বড় পার্ক এলাকা এবং ব্রঙ্কসের সেই সাউন্ড বি এলাকাতে হয়েছিল, এবং সেখানে টেস্ট এবং ট্রেসিং ডিপার্টমেন্ট দ্রুত টেস্টিং এর মাধ্যমে সেটা কমিয়ে আনতে পেরেছিল। কিন্তু এই জুই সলিডের কারণে সেখানে আবার বাড়ছে, অর্থাৎ এটি একটি উদ্বেগজনক। এবং আরেকটি খবর হচ্ছে, যেটি আমরা বলি যে নিউ ইয়র্ক অত্যন্ত একটি বিজনেস এলাকা, যেটাকে বলা হয় উইলিয়ামসবার্গ, আর সেখানেও কিন্তু সংক্রমণ মোটামুটি বেশ বাড়ছে এবং খুব দ্রুত বাড়ছে। সেখানে 3% থেকে 1.55% থেকে 3% চলে গেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে। অতএব সেটি খুবই উদ্বেগজনক একটি ব্যাপার। আরেকটি জিনিস যেটা আজকে নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমো যদিও টুইট করে বলেছেন যে এখনো নিউ ইয়র্ক সিটির এই সংক্রমণ বৃদ্ধির কয়েকটি পকেট, যেটাকে হটস্পট বলা হচ্ছে এখন, সেই ছাড়াও তা সত্ত্বেও নিউ ইয়র্কের স্টেটে কিন্তু আজকে গতকাল যে টেস্টিং হয়েছে তাতে দেখা যাচ্ছে সমগ্র নিউ ইয়র্কের স্টেটে করোনা পজিটিভ চিহ্নিতের হার 1%-এরও নিচে। গত পরশুদিন সেটা 1% থেকে সামান্য উঠেছিল, প্রায় 42 দিন একটানা 1%-এর নিচে থাকার পর গত পরশুদিন সেটি 1.02%-এ চলে গিয়েছিল। গতকাল সেটি আবার 1%-এর নিচে চলে এসেছে এবং সেটি হচ্ছে 0.95%। গতকাল সমগ্র নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে প্রায় 20 মিলিয়ন লোকের বসবাস, ইনফ্যাক্ট 19.5 মিলিয়ন, সেখানে গতকাল টেস্ট হয়েছে কোভিড-19-এর 94,818 এবং সেখানে পজিটিভ চিহ্নিত হয়েছে 908 এবং হুইচ ইজ 0.95%, যেটা আগের দিন ছিল 1.04%। এবং হসপিটালাইজেশন সমগ্র নিউ ইয়র্ক স্টেটে কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 511 জন, যেটা আগের দিন ছিল 500 জন। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, গতকাল সমগ্র নিউ ইয়র্ক স্টেটে 7 জন প্রাণ হারিয়েছেন কোভিড-19-এ, যা এর আগের দিন ছিল মাত্র 2 জন। এবং আজকে যারা অফিসিয়ালি আজকে থেকে কিন্তু যুক্তরাষ্ট্রে ফল সিজন শুরু হচ্ছে, অফিসিয়ালি আজকে ফল সিজনটা শুরু হচ্ছে সে, এবং আমরা সামারকে অতিক্রম করলাম গতকাল, আজকে ফল শুরু হলো। এবং সেই তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে কোভিড-19-এর সংক্রমণ কিন্তু কমছে না, বরং বাড়ছে, এবং সেটি এমন ভাবে বাড়ছে যেটি মোটামুটি একটি উদ্বেগজনক লেভেলে অবস্থায় চলে এসেছে। সেটা দেখা যাচ্ছে যে এই পর্যন্ত, গতকাল পর্যন্ত সমগ্র যুক্তরাষ্ট্রে কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা এই পর্যন্ত 7 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এবং তাতে দেখা যাচ্ছে যে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, এই প্রসঙ্গে আমি বলে রাখি যে 6 মিলিয়ন থেকে 7 মিলিয়ন, 1 মিলিয়ন বেড়েছে এক মাসে। গত এক মাসে 1 মিলিয়ন বেড়েছে সমগ্র যুক্তরাষ্ট্রে। যদিও নিউ ইয়র্ক স্টেট, কানেকটিকাট এবং নিউ জার্সি আমরা মোটামুটি ইনফেকশন রেটের দিক থেকে এখনো বেশ ভালো অবস্থানে আছি। এবং যে স্টেটগুলোতে এ পর্যন্ত প্রায় 2,03,000 মানুষ প্রাণ হারিয়েছেন। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য খবর হচ্ছে যে এই 2,03,000 মানুষ যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে মাত্র 100 জন হচ্ছে শিশু। এবং এইটা স্বাস্থ্য বিশেষজ্ঞদের, স্বাস্থ্য বিজ্ঞানীদের বেশ ভাবিয়ে তুলেছে যে তারা কি তাহলে কোভিড-19-এ তাদের মৃত্যুর হার এত কম কেন এইটি তারা এখন ভাবতে শুরু করেছেন। 2,03,000 যুক্তরাষ্ট্রে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে মাত্র 100-র কাছাকাছি, 100 থেকে সামান্য বেশি হবে হয়তো, হচ্ছে শিশু কিশোর। এটি একটি খুব উদ্বেগজনক আর খুব মানে গবেষণার মতো ব্যাপার। তারা গবেষণা ইতিমধ্যে শুরু করেছেন এবং আপনারা জানেন যে কোভিড-19 নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে, এটি তার মধ্যে একটি। এবং এই পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন 32.3 মিলিয়ন মানুষ এবং সেখানে প্রাণ হারিয়েছেন 9,83,000 মানুষ। এবং আজকে যে সমস্ত স্টেটগুলিতে যুক্তরাষ্ট্রের সংক্রমণ বেড়েছে বলে আমরা জানিয়েছি, বিশেষ করে জন হপকিন্স ইউনিভার্সিটির ডেটা থেকে জানা গেছে, তার মধ্যে রয়েছে মিনেসোটা, এরা নতুন রেকর্ড করেছে, মিনেসোটা, মন্টানা, নর্থ ড্যাকোটা, ওকলাহোমা, ইউটা, উইসকনসিন, ওয়াইওমিং, পুর্টো রিকো। এবং এই বিষয়গুলো তারা যেটা ইউএসএ টুডে আজকে রিপোর্ট করেছে জন হপকিন্সের তথ্য থেকে, তারা বলছে যে এই স্টেটগুলোতে গত কয়েকদিনের সংক্রমণ হার বাড়তির দিকে, কমানোর জন্য স্টেট প্রশাসন চেষ্টা করছে। কিন্তু যেভাবে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটিতে টেস্ট এবং ট্রেসিং কে ব্যবহার করা হয়, এই সমস্ত স্টেটে ঠিক সেইভাবে এখনো ব্যবহার করা হচ্ছে না। আরেকটা নিউ ইয়র্ক টাইমস আজকে রিপোর্ট করেছে, সে হচ্ছে যে গড়ে প্রতিদিন
সমগ্র যুক্তরাষ্ট্রে 41,000 মানুষ কোভিড-19 আক্রান্ত হচ্ছেন গড়পড়তায়, এবং তারা এর আগের সপ্তাহে সেটি ছিল গড়ে 36,000, অর্থাৎ এক সপ্তাহে সেটি 7% বেড়েছে। সেটাও একটি উদ্বেগজনক। এবং আরেকটি জিনিস যেটা বলার চেষ্টা করছি, সেটা আজকে সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তারা একটি রিপোর্ট রিলিজ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে কোভিড-19 ব্যাপারে, শিশুদের ব্যাপারে আমরা মোটামুটি উদাস। আমরা শিশুদেরকে সেভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি না। আমাদের ভিতরে একটা ধারণা এসেছে যে শিশুরা হয়তো এইভাবে আক্রান্ত হয় না, সংক্রামিত হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে শিশুদের মাধ্যমে, শিশুরা যখন এই সংক্রমণটা তাদের ঘরে ক্যারি করে, ঘরে নিয়ে যায়, সেখানে কিন্তু তাদের বড়রা, সেই ঘরে থাকা তাদের বাবা মা কিংবা আরো বয়স্করা আক্রান্ত হচ্ছেন। এবং সিডিসি আজকে সেই ব্যাপারে সকলকে সতর্ক করেছে। তার একটি ট্র্যাকিং রেকর্ড থেকে এই কথা বলেছে। এবং আরেকটি ব্যাপার এখানে তারা বলার চেষ্টা করেছে যে শিশুদের দিকেও, শিশুরও আক্রান্ত হতে পারে, যদিও তারা সেরকম ফ্যাটাল, অর্থাৎ তাদের মৃত্যুর হার খুবই কম, খুবই নগণ্য, কিন্তু তারা কিন্তু সংক্রামক এজেন্ট। তাদের মাধ্যমে ঘরের বড়রা সংক্রামিত হতে পারে। এবং দেখা যাচ্ছে যে সেখানে বয়স যাদের 75 এই পর্যন্ত যারা প্রাণ হারিয়েছে এই কোভিড-19 আক্রান্ত সমগ্র যুক্তরাষ্ট্রে, তাদের ভিতরে 75 কিংবা তার বেশি বয়সের লোকজনের সংখ্যায় খুব বেশি, 60, এবং তারা হচ্ছে 10 টাইমস মৃতের সংখ্যা তাদের 10 গুণ বেশি সম্ভাবনা, এবং শিশুদের থেকেও তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা সেই 10 গুণ বেশি। এবং এই বিষয়টা সবাই যেন মনে রাখি। এবং 45 বছরের নিচে যারা আছে তারাও কিন্তু আক্রান্ত হতে পারে। এবং যদিও মৃতের হার সেইভাবে তাদের ক্ষেত্রে অতটা বেশি নয়, কিন্তু তারা আক্রান্ত হতে পারে এবং তাদের এটার ভোগান্তিরও মেয়াদ দীর্ঘ হতে পারে। আজকে আরেকটি খবর হচ্ছে, আমরা গতকাল বলেছিলাম আরেকটি স্টেটের গভর্নর কথা, আজকে ভার্জিনিয়ার গভর্নর রাল্ফ নর্থাম এবং তার স্ত্রী কোভিড-19 আক্রান্ত হয়েছে। আরেক জিনিস বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে ভ্যাকসিনের ব্যাপারে। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ভ্যাকসিন নভেম্বরের নির্বাচনের আগে ভ্যাকসিনের ঘোষণা দিতে খুবই আগ্রহী, এবং তিনি বিভিন্নভাবে চেষ্টা করছেন যে যত তাড়াতাড়ি একটি ঘোষণা দেওয়া যায়, ভ্যাকসিন পৌঁছানোটা সকল আমেরিকানের কাছে সেটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘোষণাটি। কিন্তু সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং এফডিএ এই ব্যাপারে, বিশেষ করে এফডিএ, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যারা সাধারণ, যাদের দায়িত্ব হচ্ছে এই কোনো ওষুধ বাজারে ছাড়ার আগে তার অনুমতি দেওয়া, সেই ব্যাপারে এফডিএ কিছু রেস্ট্রিকশন আরোপ করতে যাচ্ছে, কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে, যাতে ভ্যাকসিনটি কার্যকর হয়। সেটির সম্পূর্ণ পরীক্ষা না হওয়া পর্যন্ত তারা সেটি দেবে না। এটা গত পরশুদিন আমি বলেছিলাম অনুষ্ঠানে। কিন্তু আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এফডিএ যদি সেরকম কিছু করতে চায়, তিনি প্রেসিডেন্টের ক্ষমতা বলে সেগুলি রহিত করার চেষ্টা করবেন, সেগুলোকে বাইপাস করে তিনি যাতে এই করোনা ভ্যাকসিন নভেম্বরের নির্বাচনের আগে দেওয়া যায়, সেই ব্যাপারটি তিনি চেষ্টা করবেন। এই ব্যাপারে তিনি আজকে ঘোষণা করেছেন, যখনই তিনি শুনেছেন যে এফডিএ এই বিষয়টি আরো কড়াকড়ি করতে যাচ্ছে। আপনারা জানেন, একটু আগে তাহের বলেছে যে নিউ ইয়র্ক সিটি রেস্টুরেন্ট গুলো খুঁজছে ইন্টারনাল ডাইনিং এর জন্য। এবং আরেকটি সুসংবাদ হচ্ছে যে নিউ ইয়র্ক প্রশাসন, বিশেষ করে নিউ ইয়র্কের মেয়র বিল ব্লাজিও আউটডোর ডাইনিং এর একজন বড় ফ্যান হয়ে গেছেন, এবং তিনি সারা বছরই আউটডোর ডাইনিং, যদি কেউ হিটিং সিস্টেমের মাধ্যমে বাইরে যখন শীত হবে, শীতের সময় যদি কেউ চালু রাখতে চায়, তিনি তার অনুমতিও দেবেন। এবং আমি লক্ষ্য করেছি যে বেশ কিছু রেস্টুরেন্ট তারা প্রস্তুতি নিচ্ছে। আজকে জ্যাকসন হাইটের একটি রেস্টুরেন্টের মালিকের সাথেও আমার কথা হয়েছে, তারা প্রস্তুতি নিচ্ছে। তারা ইতিমধ্যেই একজন ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলেছে যে কিভাবে এই আউটডোর সিস্টেমটাকে কন্টিনিউ করা যায়। এবং তারা বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় তাদের ইনডোর ডাইনিং এর চাইতে গত কয়েক সপ্তাহে আউটডোর ডাইনিং এর ব্যবসা বেশ ভালো হয়েছে। এবং সেলিম বিরিয়ানি হাউসের আউটডোর ডাইনিং আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু সেটাকে ততটা সাজানো মনে হয়নি যতটা জ্যাকসন হাইটের কিছুটা রেস্টুরেন্টকে আমি সাজানো দেখেছি। আশা করি সেলিম ভাই ব্যাপারে একটু নজর দেবেন। আর যেটি আরেকটা কথা হচ্ছে যে সেপ্টেম্বরের 30 তারিখ থেকে কিন্তু ইন্টারনাল ডাইনিং শুরু হচ্ছে, এবং 25% ক্যাপাসিটিতে। অর্থাৎ কোনো রেস্টুরেন্টে যদি 100টা সিট থাকে, 25 জনকে সেখানে বসতে দেওয়া হবে, এবং বেশ কিছু শক্ত নিয়মাবলী আছে। এবং এই নিয়মটা গভর্নর কুমো বিশেষ করে সতর্ক
করে দিয়েছেন যে তিনি সেটা এনফোর্স করবেন, এবং এই নিয়মগুলো এনফোর্স করার জন্য অতিরিক্ত লোকজন হায়ার করা হয়েছে, যাতে, কারণ গভর্নরের আশঙ্কা যে এর মাধ্যমে নিউ ইয়র্কের সংক্রমণ বেড়ে যেতে পারে ইন্টারনাল, এবং সেই জন্য বলা হয়েছে যে 25% ক্যাপাসিটি, এবং যখন কেউ খাবেন না ভিতরে বসে সবসময় তাদের মুখে মাস্ক থাকতে হবে, টেম্পারেচার চেক করে ঢুকাতে হবে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এবং যারা সার্ভ করবেন অর্থাৎ যারা খাবার পরিবেশন করবেন তাদের সার্বক্ষণিকভাবে মুখে মাস্ক থাকতে হবে। এবং আরো কিছু নিয়মাবলী আছে, সেটি সিটি হেলথ ডিপার্টমেন্ট সেখানে পাওয়া যাবে। আরেকটি কথা একটু আগে তাহের বলেছে, যেটা আমরা কয়েকদিন আগেই বলেছি, প্রথমেই বলেছি যেদিন রুথ বেইডার গিন্সবার্গের কথা আমরা বলেছি, প্রয়াত জাস্টিস সুপ্রিম কোর্টের, যিনি আমাদের ব্রুকলিনের সন্তান এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা এবং প্রথম জুইশ মহিলা, মহিলা তো বটেই, জুইশও বটে, এবং তিনি এই কংগ্রেসে শায়িত হলেন, তার মধ্যে মরদেহ শায়িত করলো। এ পর্যন্ত 36 জন পুরুষকে সেখানে শায়িত করা হয়েছিল মারা যাওয়ার পর, তিনি প্রথম মহিলা যিনি শায়িত হলেন। এবং তার পরিবর্তে আমরা বলেছিলাম যে রক্ষণশীল জাস্টিস এমি ব্যারেটকে মনোনয়ন দেবেন। আজকে বেশ কিছু মিডিয়া এই খবরটি বলে ফেলছে ইতিমধ্যেই যে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন ম্যানি ব্যারেটকে মনোনয়ন দেবেন, কিন্তু প্রেসিডেন্ট বলেছেন সাংবাদিকদের যে আপনারা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন, আমি আগামীকালে জানাবো, এবং এটা খুব এক্সাইটিং হবে। এবং গতকালে আমি বলেছি, আজকেও বলছি, কেন প্রেসিডেন্ট এত দ্রুত এবং সিনেটর মিচ ম্যাককনেল কেন এত দ্রুত সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দিতে চাচ্ছেন, তার একটি কারণ হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই আশঙ্কার কথা বলেছেন যে শেষ পর্যন্ত এবারের নির্বাচনটি 2000 সালের নির্বাচনের মতো সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত হতে পারে, কারণ এবং সেই ক্ষেত্রে একজন তার পছন্দের এবং রক্ষণশীল একজন জাস্টিসকে যদি সেখানে দেওয়া যায় তাহলে তার বিজয়টা সুনিশ্চিত হবে সুপ্রিম কোর্টে, এটা তার আশা। এবং দেখা যাচ্ছে যে যদি এমি ব্যারেট শেষ পর্যন্ত কনফার্ম হয়, কারণ তার কনফার্মেশন ঠেকানোর কোনো ভোট সিনেটের ডেমোক্রেটদের নেই, এবং তিনি যদি কনফার্ম হন সিনেটের 6.63 মেজরিটি হয়ে যাচ্ছে কনজারভেটিভদের, এবং সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের এজেন্ডাগুলো হয়তো বাস্তবায়িত হবে। আরো যদি তিনি পুনর্নির্বাচিত হন, বেশ কিছু জিনিস আশঙ্কায় থাকছে, তার মধ্যে একটি হচ্ছে ওবামা কেয়ার, সেটা আমি বলেছি গত সপ্তাহে। আরেকটি জিনিস আজকে প্যাকেজ, স্টিমুলাস প্যাকেজের কথাটা বলি, আর হয়তো শ্রাবণী আরো ব্যাখ্যা করতে পারবে। আজকে মিনুচেন ট্রেজারি সেক্রেটারি এবং ন্যান্সি পেলোসির ভিতরে এতদিন যে দূরত্বটা ছিল কথা বলার ব্যাপারে স্টিমুলাস প্যাকেজ নিয়ে, সেটি অনেক কমে এসেছে। বিশেষ করে এই ইন্টারিম বাজেট পাশ করার ব্যাপারে এই দুইজন মোটামুটি একমত হয়েছেন, এবং মিনুচেন চেষ্টা করছেন, মিনুচেন দীর্ঘদিন ধরে বলে আসছেন যে তিনি যে কোনো ধরনের অ্যাকসেপ্টেবল নেগোসিয়েশনে তিনি সম্মত আছেন, কিন্তু অ্যামাউন্টটা যাতে বেশি না হয়। এবং তারা মোটামুটি এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ এখানে আমি বলে রাখি যে স্টিমুলাসের ব্যাপারে রিপাবলিকান সিনেটর কিংবা রিপাবলিকান কোনো নেতাই কিন্তু ডেমোক্রেটদের সাথে ন্যান্সি পেলোসি এবং চাক শুমারের সাথে আলোচনা করছে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেট সেক্রেটারি মিনুচেন এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ। রিপাবলিকানদের পক্ষে তারাই করছেন, এবং মোটামুটি এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে তাতে মোটামুটি একটি স্টিমুলাস বিল পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে $1200 একটি পেমেন্ট হয়তো সবাই পাবেন, সেই প্রস্তাবটি থাকবে, এবং আনএমপ্লয়মেন্ট $600 ইন্স্যুরেন্স ডেমোক্রেটরা কন্টিনিউ করতে চান, কিন্তু রিপাবলিকানরা $400 প্রস্তাব করেছিলেন। সেই ব্যাপারে পরবর্তীতে কেউ কেমন কথা বলেনি, কারণ আনএমপ্লয়মেন্ট কমে যাচ্ছে বলে তারা রিপাবলিকানরা এটি আর কন্টিনিউ করতে আগ্রহী নন। এবং ইতিমধ্যে আপনারা জানেন নিউ ইয়র্ক স্টেটের সকল আনএমপ্লয়মেন্ট লোক $300 করে 6 সপ্তাহের অর্থ পেয়েছেন ইতিমধ্যেই। যারা পাননি তারা আজকের ভিতরে পেয়ে যাওয়ার কথা। 3 সপ্তাহ $300 করে 6 সপ্তাহে $1800 ইতিমধ্যে পেয়েছেন। এবং আজকে যেই মিনুচেন এবং ন্যান্সি পেলোসির দূরত্ব কমে আসার ফলে হাউস থেকে একটি বিল পাস করার চেষ্টা করা হচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে। সেটি হচ্ছে নতুন একটি স্টিমুলাস প্যাকেজ, সেটা 2.4 ট্রিলিয়ন যতটুকু আমি শুনেছি। আপাতত এতটুকু, এরপরে আবার কথা হবে। তাহের, আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা যাচ্ছি শ্রাবণী সিং এর সাথে, যিনি আজকে প্রথম আমাদের সাথে জয়েন করেছেন। শ্রাবণী সিং, আপনি জানেন যে ডেমোক্র্যাট অ্যান্ড রিপাবলিকান দুই পক্ষের দুজন প্রেসিডেন্ট প্রার্থী, জো বাইডেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প, তারা নির্বাচন করছেন, এবং দুজনেরই ট্যাক্স যে প্রপোজাল, এই প্রপোজালগুলো আছে, এবং আমাদের কমিটি অনেকেই বুঝেন না এই ট্যাক্স প্রপোজালের মধ্যে কী আছে, এই বিষয়টি ব্যাখ্যা করবেন?
জি জি, আমি ব্যাখ্যা করব। ধন্যবাদ তাহের ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, এবং নাজমুল ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি একটু আগে বললেন, দুটো বিষয় আমি একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে স্কটিশ আপনার সুপ্রিম কোর্ট অফ দ্য ইউএস এর যে এখন একজন চিফ জাস্টিস নির্বাচন করার বিষয়টি দাঁড়িয়েছে, সেটা ডোনাল্ড ট্রাম্পের এখন মোটামুটি উনি নমিনেশন দিতে চাচ্ছেন। হয়তো উনি স্যাটারডেতে এটা অ্যানাউন্স করবেন, এবং এটার উপরেও আসলে আমাদের এখানকার আমেরিকার অনেক ট্যাক্স পলিসি যেগুলোতে আপনার স্টেটের সাথে বিভিন্ন রকম সমস্যা ফেডারেল ল গুলোর আসে, তখন এগুলোর ফাইনাল ডিসিশন সুপ্রিম কোর্টে যায়, আপনারা জানেন, আমরাও জানি। তো এইসব কারণে একটা কনজারভেটিভ এখন জাজ আসার বিষয়টিতে ডেমোক্র্যাটরা অনেক বেশি কনসার্ন, কিন্তু রিপাবলিকানরা চাচ্ছেন যে তারা আসন্ন ইলেকশনের আগে এটা কনফার্ম করতে। আর সেকেন্ড যে জিনিসটা আপনি বললেন যে স্টিমুলাস আরেকটা বিলের ব্যাপারে, অলরেডি 4টা বিল ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন পাশ করেছে, এবং আরেকটি স্পেশাল বিল যেটা সেকেন্ড রাউন্ড অফ স্টিমুলাস পেমেন্ট, আনএমপ্লয়মেন্ট ইত্যাদি এগুলো দেওয়ার জন্য আপনার দুই পক্ষের মধ্যেই কিন্তু কনভারসেশনটা স্থগিত, কারণ দে আর প্লেইং দ্য পলিটিক্স বোথ সাইডস অ্যান্ড দে আর থিঙ্কিং লং টার্ম। কিন্তু এই ক্ষেত্রে মানুষের যে নিড গুলো, এগুলো যাতে তাড়াতাড়ি আপনার রিকভার করা যায়, তার জন্য আপনার সেক্রেটারি মেনুচিন এবং ন্যান্সি পেলোসি ওনারা আজকে একটি কনভারসেশনে এসেছেন, কিন্তু টাইম টেবিলটা আমরা এখনো আসলে জানি না যে কখন স্টিমুলাস পেমেন্টটা আসলে নেক্সট রাউন্ডটা কখন এসে পৌঁছাবে। সেজন্য আমি কাউকে কোনো ফলস হোপ দিতে চাই না, তবে আমরা আশাবাদী। ডোনাল্ড ট্রাম্প সবসময় রিপাবলিকানদের সবার কাছ থেকে একটু দূরে গিয়ে উনি চাইছেন যে অ্যাটলিস্ট 1.5 ট্রিলিয়নের একটা বিল পাশ করতে। রিপাবলিকানরা সেটা ডেমোক্র্যাটরা সেটা 3 ট্রিলিয়ন পর্যন্ত যাচ্ছেন, আর রিপাবলিকানরা সেটাতে 1 ট্রিলিয়নে সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন। এই হলো কতগুলো বিষয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইজ ইন দ্য ফেভার অফ ওনার নিজস্ব ইমেজের জন্য এবং এখনকার ইকোনমিকে তাড়াতাড়ি করে একটু রিকভার করার জন্য, কারণ আফটার মাথ যেটা হবে ইলেকশনের পরে, তখন দুই ক্যান্ডিডেটকেই কিন্তু ইকোনমিক্যাল ইম্প্যাক্ট নিয়ে করোনা ভাইরাসের পোস্ট প্যান্ডেমিক এই মানে সমস্যাগুলোকে ফেস করতে হবে। তাই এটাই এখন একটা হট টপিক এখানে। এখন ডোনাল্ড ট্রাম্প যদি পাওয়ারে থাকেন, তাহলে তেমন একটা বিশেষ কোনো ট্যাক্স পলিসিতে পরিবর্তন হবে না। উনি 6.6 মিলিয়ন জব ক্রিয়েট করেছেন, এবং ওনার ধারণা ছিল যে ট্যাক্স জব কাট TJIA ট্যাক্স এন্ড জব ইনসেন্টিভ, এন্ড ওই যে একটা, আমি পুরো অ্যাব্রিভিয়েশনটা আমার এখন মনে পড়ছে না, নাজমুল ভাই আমাকে মনে করিয়ে দেন, ওইটা যে পাশ করলো উনি 2017-এ, তারপরে ওনার ধারণা ছিল যে 4 to 5% ইকোনমিক গ্রোথ হবে ইউনাইটেড স্টেটসে, কিন্তু সেটা আমরা 3%-এ দেখলাম যে 3% ইকোনমিক গ্রোথ হলো, এন্ড স্টিল ইট ওয়াজ প্রিটি গুড। কিন্তু তার সাথে উনি তেমন একটা বিশেষ পরিবর্তন করবেন না। হি ওয়ান্টস টু কিপ দ্য সেম ট্যাক্স রেট ফর হাই ওয়েজ আর্নার, যাদের 400,000-এর উপরে, তাদের জন্য উনি 37%-এই রাখবেন। মিডল ক্লাসের জন্য উনি ট্যাক্স রেটটাকে ডিক্রিজ করতে চান, 15%-এ নিয়ে আসতে চান, যেটা অনেক বড় একটা সুখবর। যাদের ইনকাম 40,000-এর উপরে, 80,000-এর নিচে, তারা দেখবেন একটা ট্যাক্স ডিক্রিজ হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে থাকেন। কিন্তু বাইডেন ওয়ান্টস টু ইনক্রিজ দ্য ট্যাক্স রেট, উনি এটাকে 39%-এ নিয়ে যেতে চান, এক্সিস্টিং যেটা ট্যাক্স রেট হাই ওয়েজ আর্নারদের জন্য যেটা 37%, সেটাকে উনি 39%-এ নিয়ে যেতে চান। মিডল ক্লাসের ট্যাক্স যেটা উনি বাড়াতে চাচ্ছেন আপনার আপ টু 21%, এবং উনি ক্যাপিটাল গেইন বা কর্পোরেট ট্যাক্স রেট গুলোকে বাড়াতে চান। কর্পোরেট ট্যাক্স রেটকে উনি 21% থেকে 28%-এ নিয়ে যেতে চান। কিন্তু আরেকটা সুখবর হলো যে বাইডেন যদি পাওয়ারে আসে, তাহলে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে বেড়ে যাবে। এখন যেমন আমরা দেখি যে $2,000 পার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, $500 ডিপেন্ডেন্ট ক্রেডিট। জো বাইডেন যদি পাওয়ারে আসে, তাহলে আমরা চাইল্ড ট্যাক্স ক্রেডিটে হাইক দেখবো as much as 8,000 per child and 16,000 for 2 children. এবং কর্পোরেট ট্যাক্স রেটটাকে জো বাইডেন বাড়াতে চান 21% থেকে 28%-এ। ওনার কথা হলো যে উনি রিনিউয়েবল এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্টের মাধ্যমে জব ক্রিয়েট করতে চান। আর ডোনাল্ড ট্রাম্পের পজিশন হলো যে উনি কর্পোরেশন গুলোকে ট্যাক্স ব্রেক দিয়ে 21%-এ উনি ট্যাক্স ব্রেক রেখেছেন কর্পোরেশনের জন্য, এবং উনি আরো অন্যান্য সুবিধা দিয়ে কর্পোরেশনকে এমন ইনসেন্টিভ দিতে চায় যাতে করে তারা বাইরে না যায়। তার ট্রেড পলিসি হচ্ছে আমেরিকা ফার্স্ট, সো হি ডাজন্ট ওয়ান্ট দ্য কর্পোরেশনস টু গো অ্যাওয়ে, and he wants to keep the corporations within the United States, create more jobs,
by providing incentive to the corporations. আগামী 4 থেকে 5 বছরের জন্য এক একটি এয়ারলাইন্সের বাৎসরিক যা ইনকাম হয় সেই হারে 4 to 5 ইয়ার্সে তাদের যে ইনকামটা আসে এক একটি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির, সেই পুরো পরিমাণ টিকিট কিনে নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিগুলোকে ইনসেন্টিভস দিতে চান। উনি ইনফ্রাস্ট্রাকচারে অনেক বেশি ইনভেস্ট করতে চান। জো বাইডেন অলসো ওয়ান্টস টু ইনভেস্ট ইন ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে কলকারখানাগুলোকে বাড়ানো, রাস্তাঘাট ঠিক করা, রিনিউয়েবল এনার্জি। এই দুজন প্রেসিডেন্টই ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে চান। এবং আরেকটা যেটা আমাদের জন্য অনেক বেশি দরকার সেটা হলো যে আমাদের স্টুডেন্ট লোনস, যারা আমাদের এখনকার জেনারেশনে আমরা দেখছি যে আমরা অনেকে স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা করেছি। সো দুজনেই আপনার ইনসেন্টিভস দিতে চান যে স্টুডেন্ট লোনের ইন্টারেস্ট রেট এখন অলরেডি ডোনাল্ড ট্রাম্প পোস্টপোন করে দিয়েছেন ডিসেম্বর 31 পর্যন্ত। there is no payment on student loan and the interest is also suspended. আর তিনটা এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে উনি যেগুলো দিয়েছেন সেটা হচ্ছে যে এভিকশন প্রিভেনশন। এটার ব্যাপারে অনেকের একটা ভুল ধারণা যে ডিসেম্বর 31 পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এভিকশনটাকে স্টপ করে দিয়েছেন। দ্যাট ইজ নট ট্রু। উনি এটা বলছেন স্টেট বাই স্টেট যে এখন এভিকশন নেসেসারি কিনা, এবং সেটা সিডিসির গাইডলাইন অনুযায়ী, যাতে এখন যদি এভিক্ট না করে পারা যায় তারপর এটা ডিপেন্ড করে এক একটা স্টেটের উপরে। নিউ ইয়র্ক স্টেটে আমরা দেখছি যে অক্টোবর 20 পর্যন্ত এভিকশন স্টপ করে দেওয়া হয়েছে। আর বাকি তিনটা এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে আছে যে স্টুডেন্ট লোনের কোনো পেমেন্ট এখন দিতে হবে না, ডোনাল্ড ট্রাম্প এটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। পেরোল ট্যাক্স হলিডেটা হচ্ছে যাদের বাই উইকলি ইনকাম $4,000 নিচে, তাদের এমপ্লয়ি পোর্শন অফ যে আমরা দেই, যে একটা হচ্ছে এমপ্লয়ার পোর্শন অফ পেরোল ট্যাক্স আর একটা হচ্ছে এমপ্লয়ি পোর্শন অফ পেরোল ট্যাক্স। তো এমপ্লয়ি পোর্শন অফ পেরোল ট্যাক্সটা সেপ্টেম্বর 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত যারা জব করছেন তাদেরকে দিতে হবে না। তার মানে হলো যে তারা নেট যে টেক হোম পে সেটাতে একটা হাইক দেখবেন, কিন্তু জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আবার অ্যাড ব্যাক করে সেই পেরোল ট্যাক্সটা দিয়ে দিতে হবে। এবং এটার কারণে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স ফান্ডের কোনো পরিবর্তন হবে না। অনেকেই হয়তো ডেমোক্র্যাট যারা তারা বলবেন যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স ফান্ড তো খালি হয়ে গেল, দ্যাট ইজ নট ট্রু। সো এরকম ডিফারেন্ট আছে, কিন্তু যেটা আমাদের ওভারঅল যে প্ল্যানগুলো আসবে ইউনো আফটার মাথ, যদি যে দুই পক্ষের আপনার প্রেসিডেন্টরা যে পজিশনগুলোতে আছেন সেই পজিশনগুলোকে কার্যকর করার জন্য it is extremely important that all 50 states work together with the federal government so that they can implement these tax policies. ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে গিয়ে আমরা দেখেছি যে উনি যখনই কোনো প্ল্যান নিয়ে আসেন সেটা স্টেটের কাছ থেকে উনি একটা বড় অপোজিশন পান, বিকজ দ্য ডেমোক্র্যাট যে স্টেটগুলোতে আছে। এগুলোর আরো বিশদ আমি আলোচনা করব ভবিষ্যতে। আর আপনাদের যদি কোনো এখন কোয়েশ্চেন থাকে স্পেসিফিক, অক্টোবর 15 হচ্ছে ট্যাক্স ডেডলাইন। আমাদের যারা ট্যাক্স দেননি, মানে ট্যাক্স রিটার্ন এখনো ফাইল করেননি, এবং ট্যাক্স রিটার্নের জন্য যারা আপনার এক্সটেনশন ফাইল করেছেন 4868, দে ক্যান ফাইল দেয়ার ট্যাক্স রিটার্ন বাই অক্টোবর 15। তাহলে তাদের আর কোনো পেনাল্টি দিতে হবে না, ইন্টারেস্ট পে করতে হবে না। কিন্তু তারা যদি অক্টোবর 15 পরে করেন তখন তাদেরকে অনেক পেনাল্টি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। এবং স্টিমুলাস পেমেন্টের ব্যাপারে আমি কোনো ফলস হোপ দিতে চাচ্ছি না। উই আর অল হোপিং দ্যাট ইট উইল কাম ভেরি সুন। আর কিন্তু এখনো পর্যন্ত কোনো ডিসিশন হয়নি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। থ্যাংক ইউ ধন্যবাদ। আপনাকে এই জন্য প্রশ্ন থাকলে আপনাকে আমরা জানাবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে আছে যে যেটা রেস্টুরেন্ট নিয়ে যেটা বললাম, জনাব সেলিম এই বিষয়ে কথা বলবেন, এবং সেন্সাস নিয়ে কথা বলবেন কাজী ফৌজি, ওনারা আমাদের সাথে আছেন। স্কুল বন্ধের যে ব্যাপারটি, যে আশঙ্কা, সেই আশঙ্কা নিয়ে কথা বলবেন শেখ আল মামুন, ওনারা আমাদের সাথেই আছেন। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরবো শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
I'm New York City's Health Commissioner, Dr. Dave Choksi. As a father myself, it is important to me that our children remain healthy, especially at this time. As you prepare your child to go back to school, don't forget to schedule their well visit with their pediatrician. Make sure your child is up to date on their routine vaccinations. Vaccines are safe and critical in protecting your child from illness and infections. If you need help finding a pediatrician, call 311. Your child may be eligible for free medical care. পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামী কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। ফুড ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা এখন কথা বলবো সেন্সাস নিয়ে কাজী ফৌজিয়ার সাথে। কাজী ফৌজিয়া, আপনি জানেন যে আজকে একটা ব্রেকিং নিউজ হয়েছে, সেটি হচ্ছে যে যেখানে 30 সেপ্টেম্বর সেন্সাস শেষ হওয়ার কথা ছিল, সেখানে কোর্টের রায়টা আরও 1 মাস বাড়ানো হয়েছে। এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। আসলে সেন্সাসের ডেডলাইন ছিল 31শে অক্টোবর। কোভিড-19 এর কারণে যে রকমের আউটরিচ আর ডোর নোকিং, নন রেসপন্স কেসগুলো দেখার কথা ছিল, ওগুলো হতে পারেনি, যার জন্য সেন্সাস ব্যুরো ডিসিশন নিয়েছিল এটা 31শে অক্টোবর পর্যন্ত কন্টিনিউ হবে। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটি বার তৈরি করেছিল যে না, এটা হবে না, এটা 30শে সেপ্টেম্বরের মধ্যেই শেষ করে দিতে হবে। যদিও এখন পর্যন্ত আমাদের হিসাব মতে প্রচুর লোক সেন্সাস করেনি বা নন রেসপন্স কেসগুলোকে এখন পর্যন্ত সম্পূর্ণরূপে সেন্সাস করানো যায়নি, কিন্তু একটা তাড়াহুড়ো চলছিল যে যেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে এটা শেষ করতে হবে সেপ্টেম্বর 30-এর মধ্যে, তো আমরা প্রতিদিনই 4টা-5টা করে আউটরিচ করছিলাম বিভিন্ন সাইডে, যত সংখ্যক লোককে ঢুকানো যায়। তো এটা যারা অ্যাডভোকেসি গ্রুপ তারা কোর্টে গিয়েছিল, তো আজকে একটি রায় পাওয়া গিয়েছে যে এটা 31শে অক্টোবর পর্যন্ত চলবে। সো ডেফিনেটলি এটা একটা ভালো খবর। নন রেসপন্স মানুষ যারা এখনো রেসপন্স করেনি সময়ের অভাবে, অথবা অহেতুক একটা ভয় তাদের মনে কাজ করে, অথবা তারা জানে না সেন্সাস সম্পর্কে, আমাদের একটা সুযোগ রইল আরো বেশি মানুষকে তালিকাবদ্ধ করার। কিন্তু এখানে আরেকটা আশঙ্কাও রয়ে যায়, যদি এটার জন্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আপিল করতে যায়, তাহলে আবার আপিলের ডিসিশন না পাওয়া পর্যন্ত এটা ঝুলে যাবে, আর ততক্ষণে হয়তো অক্টোবরের 31ও শেষ হয়ে যাবে। সো আমাদের মধ্যে একটা মিক্স ফিলিং কাজ করছে যে ওরা কি আপিল করতে যাবে নাকি যাবে না। যদি না যায় তাহলে তো খুবই ভালো, জনগণ আরেকটা সুযোগ পেল সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের সমাজের মানুষকে কাউন্ট করাতে, কারণ সেন্সাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা গুরুত্ব কেন আপনার? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেন্সাস? আমি যদি বলি যে কেন গুরুত্ব, তাহলে আমি বলবো যে সেন্সাস ডিসাইড এভরিথিং। আপনি একটা এলাকাতে রাস্তাঘাট,
পার্ক, অ্যাফোর্ডেবল হাউজিং, সিনিয়র সেন্টার, হসপিটাল, স্কুল, কোন ভাষায় স্কুলগুলো কথা বলবে, কোন ধরনের সার্ভিস প্রোভাইড করবে, এই সমস্ত কিছু ডিসাইড করে সেন্সাস। একটা কথা বলে ইংলিশে যে নো কাউন্ট নো মানি, আর আমরা বাংলায় এটাকে বলছি যত মাথা তত টাকা। লাইক একটা শহরে ততটাই টাকা আসবে যতটা মানুষ আছে, ফেডারেল ডলার যেটাকে বলি। একটা মানুষের জন্য 12,000 ফেডারেল ডলার বরাদ্দ হয় প্রতি বছর উন্নয়নের খাতে। আর একটা মানুষ যখন সেন্সাসে আসে না, তাহলে 10 বছরের জন্য এই উন্নয়ন খাতের টাকাটা আসে না। এই 2010-এর সেন্সাসে আমাদের সমাজ থেকে 66% মানুষ তালিকাবদ্ধ হয়েছিল এবং 34% মানুষ তালিকাবদ্ধ হয় নাই। তো গত 10 বছর তো এই শহরকে 34 মানুষের বোঝা বইতে হইলো। এই মানুষগুলো হসপিটালে গিয়েছে, এই মানুষগুলো সাবওয়েতে চড়েছে, এই মানুষগুলো পার্কে গিয়েছে, হাউজিং এর জন্য অ্যাপ্লাই করেছে, স্কুলে বাচ্চাকে ভর্তি করতে গিয়েছে, কিন্তু তাদের জন্য তো আসলে কোনো ফেডারেল ডলার ছিল না। এবং কোভিড-19 এটা আমরা অনেক বেশি রকমের দেখতে পেয়েছি যে হসপিটালগুলোতে ভেন্টিলেশন নেই, এবং যখনই চাওয়া হচ্ছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছিল যে মেয়র আর গভর্নর লাইন করতেছে, আমাদের শহরে নাকি এত লোক নেই। এই যে সমস্ত জটিলতা তৈরি হয় কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দেখতে ছিল ডাটা, কত লোক আছে, হিসাব মতে নিউ ইয়র্ক গত 10 বছরে কত লোক বেড়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো 1939 সালের পর থেকে আমরা শুধুমাত্র পলিটিক্যাল সিট হারিয়েছি, কখনো গেইন করিনি। অথচ নিউ ইয়র্ক সিটিতে উত্তরোত্তর লোক বৃদ্ধি পেয়েছে। প্রতি সেন্সাসে আমরা একটা করে পলিটিক্যাল সিট হারাই, 2টা করে পলিটিক্যাল সিট হারাই। এইবারও আমাদের একটা সিট চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জন্য এই পলিটিশিয়ান প্লাস জনগণ তাদের একদম জানবাজি রেখে মাঠে নেমেছে যে যে করেই হোক সেন্সাস করতে হবে। প্রথমত ফেডারেল ডলার, কারণ আমাদের স্কুলগুলো দেখেছেন গত 10 বছরে কতটা ক্লোজ আউট হয়েছে, কতটা টিচারকে ছাঁটাই করেছে। হসপিটালগুলোতে দেখেছেন কিভাবে সার্ভিস ভেঙে পড়েছে, অ্যাফোর্ডেবল হাউজিং এ কতটা ক্রাইসিস তৈরি হয়েছে। তো গত 10 বছরে তো এই শহরে লোক এসেছে, কমেনি। তো আমরা যদি ফেডারেল ডলার না নিয়ে আসি তাহলে এই শহর কিভাবে চালাবে? শুধুমাত্র মেয়র আর গভর্নরকে দোষারোপ করলে তো চলবে না, জনগণেরও তো একটা দায়িত্ব আছে। আমরা যখন রাস্তায় আউটরিচ করি, এখনো কিছু লোক প্রাউডলি বলে যে আমি সেন্সাস করিনি এবং করবও না, কারণ আমার কোনো অসুবিধা হয় না সার্ভিস পেতে, আমি সিটিজেন। এই এক ধরনের লোক আছে যারা টু সেলফিশ, যে তারা কেয়ার করে না কিছুকে। আরেক ধরনের লোক আছে যারা ভয় পায়, মনে করে যে আমার ডাটা নিয়ে যেন একটা কি করে ফেলবে, অথচ কিছুই চাওয়া হয় না তেমন, জাস্ট ডেট অফ বার্থ, অ্যাথনিসিটি। এবং সেটা খুব স্ট্রিক্টলি মানে ব্যাপার না। নিউমারেটর যারা ঘরে যায় তাদের অনেক সময় অনেক কিছু দরকারও হয় না, শুধু জানতে চাওয়া হয় কতজন লোক আছে এই বাড়িতে আর তারা কোন দেশ থেকে। কিন্তু তারপরও মানুষের না জানা অকারণ ভয়, আর একদল মানুষ যারা টু সেলফিশ আমরা বলতেছি, যে সব জেনেও করছে না, এই 3 ধরনের লোক এই শহরকে আবার ঠেলে দেবে আরেকটি ডেঞ্জারাস পরিস্থিতির মধ্যে। এই যে আবার যদি একটা সেকেন্ড ফেজ এই শহরে আসে, আবার যদি একটা বড় রকমের ধাক্কা লাগে, তাহলে তো আমাদেরকে আবারও এরকমই ভিক্ষা চাইতে হবে যে আমাদেরকে ভেন্টিলেটর দাও, আমাদের এত মানুষ আছে। আর ট্রাম্প বলবে না এত মানুষ নাই, তোমরা লাইন করতেছো। এই যে ড্রামাটা চললো পুরোপুরি, এটা তো সেন্সাস ডাটার কারণে। আপনি যদি বলেন একজন সাংবাদিক হিসাবে, সবসময় তো আপনারা জানতে চান কত বাংলাদেশি আছে। কখনো কি জানেন নিউ ইয়র্কে কত বাংলাদেশি আছে? না, কারণ ডাটা নাই তো। আমাদের বাংলাদেশি সমাজ থেকে গতবার 44% কোনো সেন্সাস করে নাই। তো কোত্থেকে এই ডাটাটা থাকবে যদি আমরা চেষ্টা না করি আর আমরা তাদেরকে তালিকাবদ্ধ না করাই? স্কুল কিভাবে চলবে যদি নাকি মানি না আসে? হসপিটালে কোত্থেকে টাকা আসবে আর কর্মচারী আসবে? মানি না আসে, এই সিম্পল জিনিসটা আমরা মানুষকে বুঝাইতে পারতেছি না। প্রতিদিন আমরা রাস্তায় বসে থাকি এটা আমাদের কমিউনিটিকে তাহলে মানে বুঝতে হবে যে সেন্সাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। প্রত্যেকের জীবনেই, প্রত্যেকের পরিবারের জন্য সেন্সাস খুবই ইম্পর্টেন্ট। এবং সেন্সাস আপনারা অনলাইনেও করতে পারেন, অথবা এখন রাস্তায় অনেকেই বিভিন্ন জায়গায় ফর্ম পাওয়া যাচ্ছে, এই ফর্ম ফিল আপ করে দিলেই হবে, আপনাদের আর কিছুই করতে হবে না। সকলেই করছে। মানুষ খাবার নিয়ে বসে আছে, সেন্সাস করো খাবার দিব। মানুষ মাস্ক নিয়ে বসে আছে, সেন্সাস করো মাস্ক দিব। ব্যাগ নিয়ে বসে আছে।
এভরি সিঙ্গেল মানুষ তার স্ব জায়গা থেকে যারা সচেতন চেষ্টা চালিয়ে যাচ্ছে। So, আমরা আমার আশা মনে হয় করবো যে প্রতিটা আমাদের- মানুষকে এরকম করা উচিত। একজন দোকান মালিকের বলা উচিত তার কাস্টমারকে আপনি কি সেন্সাস করেছেন, একজন অ্যাকাউন্টেন্ট তার ক্লায়েন্টকে বলা উচিত আপনি কি সেন্সাস করেছেন, একজন লয়ার তার ক্লায়েন্টকে বলা উচিত, এই যে সেলিম ভাই যে রেস্টুরেন্টের কাস্টমারদেরকে বলা উচিত প্রতিদিন আপনি কি সেন্সাস করেছেন, মামুন you. ভাই আমরা- আছেন তার আমরা- টিউটোরিয়াল আমরা আশা গার্জিয়ানদেরকে করবো যে- বলা উচিত আপনি কি সেন্সাস করেছেন। Yes, so এটা আমরা- আমাদের দায়িত্ব, বিকজ ইজ আওয়ার লাইফ ইন ডেথ ইস্যু। আমরা এত মানুষ মরে গেলাম ভেন্টিলেশনের অভাবে, তাও যদি আমরা না জানি ফেডারেল ডলার কি কাজে লাগে আর কেন জরুরি সেন্সাস করা, তাহলে আমরা আর কবে শিখব। না, thank you, আমরা কাজী ফজিয়া, thank you এত আপনাকে। মানুষ হারাইলাম, তারপরেও যদি না বুঝে আর বুঝার না, মানে Thank আজকে you. আমি 4 জায়গায় সেন্সাস করছি, আমাকে দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ টায়ার্ড এন্ড এক্সস্টেড। জি। আমার শরীরে প্রাণ শক্তি নাই যে আপনার সাথে বসে বকবক করবো, No, কিন্তু thank you. তারপরেও No. আমি এই আদামরা অবস্থায় বসে আছি যে যদি বললে তাও 5টা লোক ঢুকে যায় সেন্সাসের Thank you, ভিতরে, thank you তাও so যদি much. একটু বেনিফিটেড আপনি হয় যে আমার সমাজ। জিনিসটি তুলে ধরেছেন, আমরা আশা করি আমাদের কমিউনিটি এটা বুঝবে এবং কমিউনিটির সবাই সেন্সাসে অন্তর্ভুক্ত হবেন। থ্যাংক ইউ কাজী ফজিয়া আপনাকে। আমরা সেলিম ভাই আপনার কাছে যাচ্ছি। এমডি আমজাদ হোসেন সেলিম, যিনি সেলিম বিরিয়ানি জামাইকাতের হিল সাইডে অবস্থিত সেলিম বিরিয়ানির স্বত্বাধিকারী এবং তিনি একটি অত্যন্ত মডার্ন সিস্টেমে তার খাবার এবং বিরিয়ানি হাউস চালু করেছেন। বেশ প্রায় বছরখানেক হয়ে গেল, আশা মনে হয় আরও বেশি হয়ে গেছে, প্রায় 2 বছরের মতো হয়ে যাচ্ছে। সেলিম ভাই, আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটিতে নতুন করে আজকে একটি ঘোষণা দেওয়া হয়েছে, এটা নাজমুল ভাই একটু আগে বললেন। শ্রাবণী, আপনি যাবেন না? আপনার প্রশ্ন আছে, আমরা একটু পরে আপনাকে প্রশ্ন করবো। জি, আমি দেখছি প্রশ্নগুলো, সেই জন্যই। কিন্তু সেলিম ভাই আছে, আমি যাব না, আমার বাচ্চা একটু আছে, আমিও আছি আপনাদের সাথে বাসায়, একটু অসুবিধা নেই, ক্যারি অন। সেলিম ভাই, আপনি তো জানেন যে আপনারা আউটডোর ডাইনিং করছেন, ইনডোর শুরু হবে আর কয়েকদিন আছে মাত্র। হোয়াট ইজ দ্য প্রিপারেশন বা আপনাদের রিঅ্যাকশন কি মেয়রের এই ঘোষণার পরে? জি, আসসালামু আলাইকুম। তাহের ভাইকে ধন্যবাদ জি। আমাকে এই প্রোগ্রামে আজকে সংযুক্ত করার জন্য, ইনভাইট করার জন্য, এবং যারা যে কথাগুলো বলে গেল, সরবিনী সিং, আপু সেন্সাসের ব্যাপারে, আমাদের নাজমুল ভাই অনেক তথ্যবহুল যে আমাদের যে তথ্যগুলা দিল কোভিড-19 এর ব্যাপারে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের জন্য, প্রতিদিনের জন্য। আর রেস্টুরেন্টের ব্যাপারে তাহের ভাই, এটা খুবই আশাবাদী আমরা, যে আজকে প্রায় অলমোস্ট মার্চ থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4-5 মাস হয়ে গেছে যে আমরা ইনডোর ডাইনিং করতে পারতেছি না। আর অটোমেটিক যে কোনো রেস্টুরেন্টে কোভিড ছাড়াও যদি ডাইনিং না থাকে, তার বিজনেস 50% এমনি কমে যায়। যখন একটা কাস্টমার দোকান রেস্টুরেন্টে আসে, সে একটা জিনিস ভালো লাগলে আরো বেশি করে নেয়, বাসায় গেলে সাধারণত অ্যাকাউন্ট গুলা পার্সেন্টেজ কমে যায় বিজনেসের। এবং আমরা কয়েকবারই শুনছি এই ঘোষণাগুলো সিটির থেকে যে আগামী মাসে 15 থেকে করবে। এইবার আপনারা তো সবাই জানেন যে অনেকবার ডেটগুলো দেওয়া হয়েছে। তো আমরা আশা করি যে এবার এটা পার্মানেন্ট আর ক্যান্সেল হবে না, আমরা 30 তারিখ থেকে ইনডোর করতে পারবো। এবং আমরা আসলে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ আমাদের ভাড়া, ইনভেস্টমেন্ট গুলা অনেক হাই থাকে, এমপ্লয়ি গুলা যারা আমাদের সাথে আছে। তো আলহামদুলিল্লাহ, টাইম টিভির মাধ্যমে আমাদের সমস্ত কাস্টমারদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে সেলিম বিরিয়ানি আলহামদুলিল্লাহ প্যান্ডামিকের আগের চেয়ে বেটার করতেছে এখন আলহামদুলিল্লাহ। আমরা একটু আগে নাজমুল ভাই বলেছেন আউটডোর ডাইনিং এ আপনার যে সিস্টেম, এই সিস্টেম কি আপগ্রেড করবেন বা কি, হাউ ইউ আর গোইং টু রান ইট? আপডেটটা কি, আমাদের হিলসাইড তো একটা মিনি হাইওয়ের মতো, এখানে মিনি হাইওয়ের মতো আমাদের সামনে ফ্রন্টে তো জায়গাও ছিল না, তারপরে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ ওই বাহিরে যতটুকু জায়গার মধ্যে করতে পারছি, এটা আমাদের বিজনেসের জন্য অনেকটা চেঞ্জ নিয়ে আসছে। এবং এটা আমি আলহামদুলিল্লাহ এটা আপনার সাথে শেয়ার করতে চাই যে আমাদের সেলিম বিরিয়ানির বিজনেসটা প্যান্ডামিকের আগের চেয়ে ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। আপনার আমার কথাই রাইট। অনেকে বললো ব্যবসায়ীরা যে নাজমুল ভাই, ইউ আর রাইট, 100% রাইট। আমি সেলিম ভাইকে একটা পরামর্শ দিতে চাই, আমার পার্সোনাল অপিনিয়ন, এটা আমি সব বাংলাদেশি রেস্টুরেন্টকে দিতে চাই। সেটা হচ্ছে আমি বেশ কিছু আমেরিকান রেস্টুরেন্টে গিয়েছি, আমি যেখানে থাকি ফরেস্ট হিলস এলাকায়, আউটডোর ডাইনিং এর ফ্যাসিলিটিকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এত সুন্দরভাবে নিট, এমনকি টেবিল ক্লথও রাখা হয়েছে, হোয়াইট টেবিল ক্লথ, সুন্দর সবকিছু। আমি কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে সেই জিনিসটা দেখতে পারি না। এবং আমাদের রেস্টুরেন্টগুলো দেখলেই বোঝা যায় এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসে। যেরকম জো বাইডেন কয়েক বছর আগে লাগাওয়ারি এয়ারপোর্টে নেমে বলেছিল আমি কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এয়ারপোর্টে এসেছি, তারপরে কিন্তু লাগাওয়ারি এয়ারপোর্ট চেঞ্জ হওয়া শুরু হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশি রেস্টুরেন্টে গেলে আমার মনে হয় যে উনি বুঝতে পেরেছেন যে চেষ্টা করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি শেখ সেলিম, শেখ আল মামুন আপনার কাছে, যে আপনি আজকে দেখেছেন যে ব্রুকলিন এবং কুইন্সের কয়েকটি এরিয়ায় যে আপটিক দেখা দিয়েছে বা
করোনা ভাইরাসের আমি কিন্তু শুনতে পাচ্ছি না, 1 মিনিট ওয়েট করতে হবে। সেই বিষয়টি যদি এটা বন্ধ না হয় তাহলে নিউ ইয়র্ক সিটির ওই প্রাইভেট স্কুলগুলো বন্ধ করে দিতে পারে সরকার। আপনি কি মনে করেন যে জাস্ট 3 মিনিটে আপনি যদি একটু আমাকে বলছেন? না, আমি শেখাল মামুনকে বলছি। Thank you, Tahir bhai, for inviting me. হ্যাঁ, আসলে things going really bad. আমরা জানি যে এবং it's going to come back frequently. It's going to go up and go down. তো আমাদেরকে যেটা করতে হবে যে হ্যাঁ, যে কোনো স্কুলে যদি বাচ্চাদেরকে পাঠানোর আগে we have to make sure that we are very taking the temperature, that they are not sick, they don't have any flu, they don't have any kind of fever. So we have to, and also city থেকে যেটা করার দরকার, they have to start testing frequently. কারণ এটা যদি না হয়, আমরা জানি আমাদের বিভিন্ন এপিডেমিওলজিস্ট থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বলেন বা কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে বলছে তারা that is going to come back, the virus is out there এবং is floating around and those viruses are coming back to the school through the kids. So এখনো অনেক স্কুলেই আমরা জানি যে স্কুলে আমাদের নিউ ইয়র্ক সিটিতে 1600 স্কুলের মতো 1600 মতো স্কুল আছে এবং তার ভিতরে 100 স্কুল অলরেডি ইনফেক্টেড হয়েছে এবং 6টা কমিউনিটিতে এবং তাদের রেট সেই নেইবারহুড ইজ ওয়েন্ট আপ। সো it's still is low, but as soon as it goes 3%, আপনি যেটা বললেন এবং আমরা আগে নাজমুলের কাছে শুনেছি যে it has to shut down. তো আমাদেরকে যে কোনো সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে হবে এবং আমাদের প্যারেন্টস অ্যাজ এ গার্ডিয়ান, এডুকেটর এবং এডুকেটর যারা টিচাররাও কিন্তু তারা কিন্তু স্কুল শুরু হওয়ার আগে কিন্তু সবাইকে কিন্তু টেস্ট করতে হয়েছে এবং তার সেখানে দেখা গেছে 1 in 300 অলমোস্ট 0.33% টিচাররাও কিন্তু ইনফেক্টেড হয়েছে এবং সে কারণে কয়েকটা স্কুল অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। সো উই হ্যাভ টু বি রেডি ফর এনি কাইন্ড অফ থিংস দ্যাট কাম আপ ইন October or November when the full season is going to start. So mostly আমাদের প্যারেন্টসদেরকে যেটা করতে হবে যে make sure they have the laptop, they have the internet, they have all the things they need to start the class, and any moment it could be shut down, and especially where there's a high density population, especially আমরা জানি the Bensonhurst in Brooklyn, some part of the Queens are really New York City is a densely populated city, we know that, and Upper West Side, Washington Heights is really densely populated. আপনারা যদি কখনো গিয়ে দেখে থাকেন Dominican Republic neighborhood, so it's going to come back and forth, and until and unless we have the vaccine, until and unless আমাদের school system could quickly produce the data within 24 hours, যেখানে আমাদের হয়তো every week সমস্ত বাচ্চাদেরকে বা সমস্ত টিচারদেরকে টেস্ট করা উচিত। তারপর যখনই একটা বাচ্চাকে বা টিচারকে টেস্ট করা হবে, at least we feel comfortable for at least 4 days. You know what, next 4 দিনের ভিতরে হয়তো আমরা ভালো আছি, people will feel more peace of mind এবং তারা বাচ্চাদেরকে পড়াইতে সহযোগিতা করবে। At the same time আমরা জানি যে almost 46% parents, students, they opted out from the in person ওরা অনলাইনে শুরু করছেন। মোস্টলি যেটা এফেক্টেড হয়েছে যে 90,000 ডিসেবল স্টুডেন্ট যারা আসলে বাসায়, তাদের জন্য ইজ রিয়েলি ডিফিকাল্ট। অ্যাজ এ টিচার আই নো যাদের এডুকেশন ডিসেবিলিটি আছে, দে ক্যানট রিয়েলি কন্ট্রোল দেমসেলফ, দে ক্যানট ফোকাস, সো দে নিড এক্সট্রা সাপোর্ট, এবং সিটি ডাজন্ট হ্যাভ এনি অল্টারনেট ওয়ে বিসাইড ব্রিং দেম outside their home and give them support they deserve. Otherwise, their education is going to be fall behind not only 1 year, maybe a couple of years. Thank you. Thank you, Sheikh Al Mamun. আপনাকে thank you so much for your input. এবং আমার মনে হয় যে আমাদের অভিভাবক যারা আছেন, প্যারেন্ট যারা আছেন, তারা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আমরা যেটা একটু আগে আমরা আলোচনা করেছি যে কোভিডের প্রকোপটা আবার একটু উঠতি দেখা যাচ্ছে এবং সবাইকে এখন থেকেই সতর্ক হতে হবে। বিশেষ করে হাউস পার্টি, বিভিন্ন পার্টি যেগুলো ইতিমধ্যেই আমাদের মধ্যে প্রবণতা আছে, এই প্রবণতা বন্ধ করতে হবে। এটা শ্রাবণী, আপনি কি 2-1টা প্রশ্নের উত্তর দেবেন? 2 মিনিট সময় আছে আপনার, অনলি 2 মিনিটস। আপনার সাউন্ড আনমিউট করেন প্লিজ। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি, হ্যাঁ শিওর, বলেন। 2 মিনিটস আছে আপনার সময়। 2 মিনিটসের মধ্যে আপনার যে প্রশ্নগুলো আপনি দেখেছেন উত্তর দেবেন একটু প্লিজ। ও আচ্ছা, আমি একটা প্রশ্ন দেখেছি যে একজন বলল যে স্টিমুলাস পেমেন্ট এখনো পাননি, ফার্স্ট স্টিমুলাস। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে অক্টোবর 15 তারিখ, 15th অক্টোবর হচ্ছে লাস্ট ডেট টু ফাইল ইওর ট্যাক্স রিটার্ন, যারা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল, যারা ট্যাক্স ফাইলার্স, এবং ওই 15th অক্টোবরের মধ্যে আপনাদেরকে নন ফাইলার হিসেবে ফাইল করতে হবে। নন ফাইলার কারা? যাদের ইনকাম ছিল না, যারা ইউজুয়ালি ট্যাক্স রিটার্ন করেন না, তারা যদি করে মানে কখনোই ট্যাক্স রিটার্ন করেননি, 2018-এ করেননি, 2019-এ করেননি, তাহলে আপনারা অক্টোবর 15th এর মধ্যে নন ফাইলার্স হিসেবে আপনারা স্টিমুলাস পেমেন্টের জন্য স্পেসিফিক্যালি একটা ট্যাক্স ফাইল করতে পারেন। সেটা শুধু নন ফাইলারদের জন্য, যাতে করে আপনারা স্টিমুলাস পেমেন্টটা পান।
আপনারা গেট মাই পেমেন্ট irs.gov এর গেট মাই পেমেন্ট ট্যাব করে ওখানে ওই লিঙ্কটাতে আপনারা যদি ক্লিক করেন দেন ইউ ক্যান চেক দ্য স্ট্যাটাস অফ ইউর পেমেন্ট। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে সিপিএ বিশেষজ্ঞ ট্যাক্স ফাইলার যার কাছে আপনারা যান তার কাছে যোগাযোগ করবেন যে কেন আপনাদের স্টিমুলাস পেমেন্টটা এখনো আসলো না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যারা রেগুলার ট্যাক্স ফাইল করেন, মনে করেন কোনো একটা কারণে আপনি আপনার 2018 এর ট্যাক্স রিটার্নটা করেননি বা 2019 এর ট্যাক্স রিটার্নটা করেননি, বাট ইউ আর সাপোজ টু ফাইল ইউর ট্যাক্স রিটার্ন, ইন দ্যাট কেস আপনি যদি নন ফাইলারের আবার ট্যাক্স রিটার্নটা করেন then you will have to amend your tax return. So don't go that route. আর কর্পোরেট ট্যাক্স রিটার্নের যারা কর্পোরেট ট্যাক্স পেয়ার তাদের জন্য একটা বিশেষ সুবিধা হলো যে তারা তাদের যে নেট অপারেটিং লস NOL সেটাকে তারা অ্যামেন্ড করতে পারবেন, ক্রেডিট নিতে পারবেন। সো ফর অল দিস থিংস ইটস ভেরি শর্ট টাইম ফর আস যে গুছিয়ে কথাগুলো আমরা বলবো। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি স্যাটারডে অ্যাভেলেবল থাকি আর স্যাটারডে সানডে। আর তাছাড়া আপনারা আপনাদের নিজস্ব ট্যাক্স যারা প্রিপেয়ার আছে বা সিপিএ আছে তাদের সাথে যোগাযোগ করলে এগুলো তারা আপনাদেরকে বিশদভাবে এক্সপ্লেইন করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা অ্যাটর্নি নাজমুল আলম আমাদের সাথে যুক্ত আছেন। দর্শক, আপনাদেরকে একটি ঘোষণা দেব, সেটি হচ্ছে যে অ্যাটর্নি নাজমুল আলম রাত 10টা থেকে ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলবেন, সরাসরি প্রশ্নের উত্তর দেবেন। আপনারা যারা তার সাথে প্রশ্ন করতে চান আপনারা একটা নাম্বার লিখে রাখেন, এই নাম্বারে ফোন করবেন 718-482-9935। আবার বলছি 718-482-9935। আমি নাজমুল আলম আপনাকে জিজ্ঞেস করবো 1 মিনিট, আপনি কি আজকে কি বিষয়ে আলোচনা করবেন 1 মিনিটে বলবেন। আপনি 10টা এমনি কথা বলবেন সবার সাথে। ধন্যবাদ আপনাকে। সেই সাথে টাইম টেলিভিশনের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনারা যারা আছেন সমস্ত প্যানেলিস্ট এবং সমস্ত দর্শক শ্রোতা আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা একটু পরে এই ধরেন আর 5 থেকে 10 মিনিটের মধ্যে শুরু করতে যাচ্ছি আমাদের ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠান। সেখানে আমরা বিশেষভাবে আজকে কথা বলবো যে সুপ্রিম কোর্টে যে জাস্টিস নতুন নমিনেশন পাচ্ছেন ওনার ব্যাপারে সামান্যভাবে এটা কিভাবে ইমিগ্রেশনকে ইম্প্যাক্ট করতে পারে। দ্বিতীয়ত আমরা কথা বলবো যে মেডিকেড এবং মেডিকেয়ার নিয়ে অনেকের কনফিউশন আছে যে কোনটা পাবলিক চার্জ কোনটা পাবলিক চার্জে পড়ে না। ডিটেনশন সেন্টারে খুব দুরবস্থা চলতেছে, সেই সাথে বেড়ে গেছে ইমিগ্রেশনের ধরপাকড়ের অবস্থা, সেটা নিয়ে আমরা কথা বলবো। এছাড়াও আমরা কথা বলবো যে আপনার ন্যাশনাল ভিসা সেন্টার যেখান থেকে সমস্ত ইমিগ্রেন্টদের আপনার পেপারগুলো প্রসেসিং করা হয় তাদের ব্যাপারে আমরা একটা আপডেট দিব। সেই সাথে আমেরিকান এমবাসির ব্যাপারে আরেকটা আপডেট দেওয়ার ইচ্ছা আছে। এবং সর্বশেষ সেটা হচ্ছে যে আপনাদের প্রশ্ন উত্তর, এবং আমরা অপেক্ষায় আছি আপনাদের ফোন কল এবং ফেসবুকে এই সমস্ত প্রশ্নের জবাব নেওয়ার জন্য। ধন্যবাদ। আপনি 10টায় শুরু করবেন। থ্যাংক ইউ। আপনার জন্য অনেক দর্শক হয়তো বসে থাকবেন এবং প্রশ্ন করবেন। আমি যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে, আপনি লেটেস্ট আপডেট, এনিথিং লেটেস্ট? না, আর কোনো লেটেস্ট নাই এই মুহূর্তে। কোনো স্টিমুলাস প্যাকেজ, কোনো পেমেন্ট, কোনো লস্ট ওয়েজ, কোনো আর্থিক ব্যাপারে কোনো সুসংবাদ এই মুহূর্তে আমাদের কাছে নেই। আর আরেকটা যেটা হচ্ছে, আমি গতকালকে বলেছিলাম, পরশুদিনও বলেছি যে কিছু কিছু ল্যান্ডলর্ড তাদের টেনান্টদেরকে যারা এত মাস বাড়ি ভাড়া দেয়নি, আজকে একজন ল্যান্ডলর্ড আমাকে জানালেন যে আমরা এতদিন অভিযোগ করেছি যে শুধু বাংলাদেশিরা বাড়ি ভাড়া দেয়, কিন্তু আজকে আমি অভিযোগ পেয়েছি যে একজন বাংলাদেশি ল্যান্ডলর্ডের আমেরিকান টেনেন্ট গত 11 মাস বাড়ি ভাড়া দেয়। প্রথম 3 মাসে অসুস্থতা বলেছে, আর পরে 8 মাসে প্যান্ডেমিকের কারণে দিচ্ছে না। এবং বেশ কিছু ল্যান্ডলর্ড কিন্তু লয়ারদের সাথে যোগাযোগ করে টেনান্টদের চিঠি পাঠাতে শুরু করেছে। সেরকম একটি চিঠি আজকে আমার কাছে এসেছে যে কিভাবে তার টার্মিনেশন করতে চায় তার টেনেন্সি, এই ব্যাপারে একটা লিগ্যাল নোটিশও তারা জারি। অতএব যেটা একটু আগে শ্রাবণীও বলেছে যে অক্টোবরের 20 তারিখের পরে নিউ ইয়র্ক উইল সি লট অফ অ্যাকশন অ্যাবাউট এই ল্যান্ডলর্ড এবং টেনেন্টের ব্যাপারে। এটা আসতে যাচ্ছে কারণ অনেক ল্যান্ডলর্ডই খুব ক্ষুব্ধ। এনিওয়ে, আপনারা যাদের পেমেন্ট, আরেকটা কথা বলি, আমি আগেও বলেছি যে যাদের বাড়ি ভাড়া দিতে পারছে না সত্যিকার ভাবে, তারা কিন্তু ল্যান্ডলর্ডদের সাথে যোগাযোগ করলে তার ল্যান্ডলর্ডরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই খুব সহৃদয় বিবেচনা করেন যদি আপনি তাদেরকে একটা পেমেন্ট প্ল্যান দেন। এটা ইম্পর্টেন্ট, আপনি এটা মনে করেন, কারণ 20 তারিখের পরে আইনের কভারটি আর থাকছে না। থ্যাংক ইউ সো মাচ। সেলিম ভাই, আপনারা কি একজন প্রশ্ন করেছেন 30 সেকেন্ড, যে সেলিম বিরিয়ানির কি পরিবেশ এবং খাবারের মান এখন কি উন্নত হয়েছে? তাহের ভাই, আমি সরি একটু কাট করব 1 মিনিট, আমি একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল একটা আপনার এভিকশনের জন্য একটা স্টপ আছে অক্টোবরের 20 তারিখের মধ্যে। অফকোর্স আমাদেরকে ল্যান্ডলর্ডের কথাটাও ভাবতে হবে, সে কারণে বিভিন্ন মর্টগেজের বিভিন্ন সুবিধা সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু যারা আপনার রেন্ট পে করতে পারছেন না এবং ইনকাম যাদের কম, তারা প্লিজ নিউ ইয়র্ক সিটির হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করবেন।
যাতে আপনারা রেন্ট রিলিফের ব্যাপারটা পাইতে Okay. পারেন, এবং দ্যাট ইজ হাউ ইউ ক্যান হেল্প শ্রাবণী, ইয়োর আমরা আপনাকে- ল্যান্ডলর্ড, তারা আপনাদেরকে ভাউচার দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড শ্রাবণী, নাইট। আপনাকে আমরা পরে আমাদের অন্য অনুষ্ঠানে নিয়ে আসবো, এরপরে জি আমাদের তো জি, গুড প্রতিদিন নাইট, অনুষ্ঠান আছে, ধন্যবাদ, এবং অনেক আশা করি অনেক আপনি থ্যাংক ইউ সো মাচ। কথা বলবেন। আমি যারা সেলিম ভাইকে প্রশ্ন করেছিলাম, যদি 30 সেকেন্ডে বলেন, আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। জি, আসসালামু আলাইকুম। তাহের ভাই, সেলিম বিরিয়ানি আসলে আপনি জানেন যে আমার মেইন বিজনেস হলো ফাস্টফুডের বিজনেস আর কি, আমেরিকান ফুড গুলা, জি, ক্যাফে, ফ্রাই চিকেন স্টোরের। কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট বিজনেস আসার একমাত্র কারণেই যে আমাদের কমিউনিটি ফুড গুলাকে আমাদের কমিউনিটির কাছে তুলে ধরা, বিশেষ করে নিউ জেনারেশনের কাছে। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে সেলিম বিরিয়ানি অনেক সাড়া পাইছি আমরা, যেখানে আমাদের নিউ জেনারেশন আছে যাদের বয়স 25 বছরের নিচে। জি, এবং আর কোয়ালিটির ব্যাপারটা বলবো, ইনশাল্লাহ কোয়ালিটির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ করি না। তারপরে যদি কোনো কাস্টমারের কোনো ব্যাপারে পরামর্শ থাকে আমরা এটা সাদরে গ্রহণ করি করবেন, এবং এটাকে সাদরে রিকভার গ্রহণ করার চেষ্টা করবেন। করি। থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমরা ইউ আর ডুইং ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। মাউন্ট ভাই, 30 সেকেন্ড, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং, 30 সেকেন্ড আছে আমাদের সময়। নো থ্যাংক ইউ। আমার মনে হয় কালকে হয়তো ট্রাম্প হয়তো এমি ব্যারেটের কথা বাদ দিয়ে আমার মনে হয় বারবার লাগোয়াকে সে সিলেক্ট করতে পারে, তার কারণ শি ইজ এ কিউবান আমেরিকান এবং কিউবান ভোট ইজ এ বিগ ফ্যাক্টর ইন ফ্লোরিডা। বুঝতে পেরেছি যে কালকে উনি ঘোষণা দেবেন। ইটস গোনা বি সারপ্রাইজ ফর আস। রাইট, থ্যাংক ইউ। কাজী ফৌজিয়া, 30 সেকেন্ড, অনলি 30 সেকেন্ড, আমাদের 10টায় প্রোগ্রাম আছে, ল অ্যান্ড ইমিগ্রেশন। আপনারা যারা এখনো সেন্সাস করেননি, অথবা আপনারা যারা এমন একজনকে জানেন যিনি এখনো সেন্সাস করেননি, প্লিজ আপনারা ওনাদেরকে বলেন সেন্সাস করতে, আর আপনি নিজে না থাকলে এখনই করেন। অবহেলা করবেন না, Thank you. অবহেলা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আবার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের প্যানেলে যারা ছিলেন, নাজমুল হাসান আপনাকে, জনাব এমডি আমজাদ হোসেন গিয়াস, সেলিম বিরিয়ানির প্রধান তাকে, জনাব শেখ আল মামুন টিউটোরিয়ালের প্রধান তাকে, এবং কাজী ফৌজিয়া এবং শ্রাবণী সিং, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন টাইম টেলিভিশন কালকে 7 বর্ষে 7ম বর্ষে পদার্পণ করবে। আমরা এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করব, আর আমরা কালকে আলোচনা করব বিষয়টি নিয়ে। আপনারা সবাই এই টাইম টেলিভিশনের এই যাত্রাপথের সাথী, এবং আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। এর একটু পরে, এই 1 মিনিট পরে শুরু হবে ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠান। অ্যাটর্নি নাজমুল আলম আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আশা করি সবাই থাকবেন, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।